Sanjit Lipon with you for your English study. I am here today. I am here for learning and sharing the classification of verb. আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেকিং হয় না এবং এই কারণেই ভার্বকে দ্য বস অফ ইংলিশ গ্রামার বলা হয়। হ্যাঁ, তাহলে ভার্বের সম্বন্ধে এর আগে অনেক আলোচনা তোমরা শুনেছো, অনেক কিছুই জানো। তো ভার্বগুলো আমাদের দেখা যায় কি ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে, কাইন্ডসগুলো, সেগুলো অনেকগুলো কিন্তু। হ্যাঁ, তো সবগুলো আসলে মনে রাখার আমাদের সবসময় দরকার নেই। হ্যাঁ, জেনে রাখা ভালো, কিন্তু সবগুলো কিন্তু কাজ নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপাতত অ্যাপ্লাইড যে গ্রামারটা আমাদের সেটাতে আমাদের সাধারণত দরকার নেই। তবে বিভিন্ন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সাধারণত মাঝে মাঝে প্রয়োজন পড়ে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজকে আমরা যেটা জানিয়ে দেব যে কোন কোন ভার্বগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে একটু আমরা জেনে নিই ভার্বটা আসলে কি। হোয়াট ইজ ভার্ব? তো আমরা নর্মালি জানি যে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্ব দিয়ে কোনো কিছু করা বোঝায়, হ্যাঁ, কোনো কাজ করা বোঝায় অথবা কোনো কিছু হওয়া বোঝায়, এরকম আর কি ব্যাপার। তাহলে আমরা ভার্বের ডেফিনিশনে আর না যাই, আমরা জাস্ট ক্লাসিফিকেশনটা একটু দেখে নিব। আচ্ছা, তাহলে ভার্বটা দেখো, ভার্ব হচ্ছে মেইনলি দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে আমাদের কি ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখন ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, এই দুই প্রকার ভার্বের ডিফারেন্সটা কি, এটা খুবই সহজ উপায়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন নন ফাইনিট ভার্ব যদি ধরো, নন ফাইনিট ভার্বের ডেফিনিশন হচ্ছে যে টেন্স, যে ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা যায় সেটাই হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেটাকে বলবো আমরা ফাইনিট ভার্ব, আর যে ভার্বগুলো দিয়ে টেন্স চেনা যায় না সেগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। খুবই ইজি। এখন আমরা একটু দেখে নেই যে কিভাবে টেন্স চেনা যাবে। তাহলে একটা তোমরা নিশ্চয়ই জানো যে টেন্স চিনতে গেলে কার দরকার হয়? ভার্বের দরকার আছে, তাই না? যেমন আমি যদি বলি যে আই এম গোয়িং টু স্কুল, তো তুমি কি স্কুল দেখে টেন্স চিনতে পারবা? পারবা না। তোমাকে কি করতে হবে? তোমাকে ভার্বটা ক্যাচ করতে হবে। যেমন ওখানে কি আছে? আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে এখানে অ্যাম গোয়িং দিয়ে তুমি বুঝলা যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভার্ব দেখে চিনতে হবে। এখন জাস্ট একটু দেখার বিষয় কোনগুলো হচ্ছে কোন ভার্বগুলো দিয়ে আমরা টেন্স চিনতে পারি। তাহলে আমরা একটু একটা এক্সাম্পলে চলে যাই। এখানে একটা সেন্টেন্স আমি লিখলাম, এটা কি? আই ভিজিট হিয়ার টু নো দ্য আননোন। আমি এই জায়গাটা ভিজিট করি, দেখতে আসি, ঘুরতে আসি অজানাকে জানার জন্য। তাহলে এখানে দেখো, আমি যদি প্রশ্ন করি যে এটা কোন টেন্স, তো তুমি অবশ্যই চলে যাবে ভার্বের দিকে। আমরা প্রথমে খেয়াল করি যে এখানে কয়টা ভার্ব আছে। তাহলে এখানে দেখো যে আই তো সাবজেক্ট, ভিজিট হচ্ছে কি? ভিজিট একটা ভার্ব, তারপর দেখা যাচ্ছে নো হচ্ছে একটা ভার্ব, তাই না? দুইটা ভার্ব এখানে পাওয়া গেছে। তাহলে এখন কোনটা দিয়ে আমরা ভার্ব চিনবো? তো তোমাকে প্রশ্ন করে বলি যে এটা কোন টেন্স, তো নিশ্চয়ই বলবা স্যার এখানে ভিজিট আছে, ভিজিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই তো, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সাবজেক্টের পরে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখো তুমি আরেকটা কিন্তু এখানে ভার্ব ছিল, সেটা হচ্ছে টু নো। তো টু নো দেখে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারলা না যে এটা কোন টেন্স, কারণ টু নো কোনো টেন্স নির্দেশ করে না, তাই না? এইটা। তাহলে এই ভিজিট ভার্বটা যেহেতু টেন্স চেনা যাচ্ছে, তাহলে এটাকে আমরা ফাইনিট ভার্ব বলতে পারি। এটা হচ্ছে ফাইনিট ভার্ব, তাই না? আর এখানে টু নো যে একটা ভার্ব আছে, টু নো ইনফিনিটিভ, এটা যেহেতু টেন্স নির্দেশ করছে না, তাহলে এটাকে আমরা বলতে পারি নন ফাইনিট ভার্ব।
এই তো নাকি? আচ্ছা, আর একটু বিষয়টা ক্লিয়ার হয়নি। যদি আমরা এরকম করে দেখতাম, দেখো যে আই, আর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি এটা লিখি তাহলে আই ভিজিটেড হিয়ার টু নো দ্য আননোন। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমি কিন্তু টেন্স চেঞ্জ করে দিয়েছি। টেন্স চেঞ্জ করব মানে পাস্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে আমি কনভার্ট করেছি। তারপর তখন কোন ভার্বটা চেঞ্জ হলো, দেখো ভিজিটেড করতে হয়েছে পাস্টে, কিন্তু টু নো এর তো কোনো পাস্ট ফর্ম নাই, হচ্ছে না, মানে এটা প্রয়োজন হচ্ছে না। আমি ঘটনাকে জানার জন্য জায়গাটা ঘুরতে এসেছিলাম বা ভ্রমণ করেছিলাম। তাহলে দেখো যে টেন্সেই মেকিং করি না কেন, যে ভার্বটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেই ভার্বগুলোকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ফাইনাইট আর এটা হচ্ছে নন ফাইনাইট। এই তো, তাহলে নিশ্চয়ই আজকে থেকে আর ভুল হবে না। তো যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সহজে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলো টেন্স নির্দেশ করে না সেটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্বের আলোচনার আগে আমি নন ফাইনাইট ভার্বটা একটু আলোচনাটা শেষ করে দিব খুব শর্টকাটে। যেমন দেখো এখানে নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু টেন্স না যায় না, আগেই বলেছি। তাহলে এখন এখানে নন ফাইনাইট ভার্বটা জাস্ট আমাদের মাথার মধ্যে সেট করে রাখতে হবে যে টেন্স দিয়ে টেন্স চেনা যায় না সেগুলো নন ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে কিছু ক্লাসিফিকেশন দেয়া আছে, ক্লাসিফিকেশনটা জাস্ট একটু জেনে রাখতে হবে, মাথার মধ্যে রেখে দিতে হবে যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে জিরান্ড, তারপর পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। সেগুলো কিরকম দেখো একটু জাস্ট খেয়াল করলেই হবে। জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা নাউনের মতো কাজ করবে, নাউন হিসেবে কাজ করে, তখন সেটা হচ্ছে জিরান্ড। নাউনের মতো কিভাবে কাজ করে, একটা নাউন কিভাবে কাজ করে আমরা প্রথম ক্লাসে বলেছি। নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে, নাউন অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন দুই প্রিপোজিশনের মাঝখানে বসে, এরকম নাউন হচ্ছে তোমার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। প্রথম ক্লাসটা দেখে নিলেই বুঝতে পারবা। ঠিক নাউনের জায়গায় যদি ভার্বের সাথে আইএনজি কোনো ভার্ব যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা জিরান করব। একটা উদাহরণ এখানে আমরা দেখে নিতে পারি। যেমন এখানে বলছে যে ওয়াকিং, ইজ তো হচ্ছে তোমার টেন্স চেনা যায়, তাই না? ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আর এখানে দেখো ওয়াকিং দেয়া আছে, ওয়াকিং দিয়ে তো কোনো টেন্স চেনা যায় না। এখানে দেখো ওয়াকিংটা কোথায় আছে, এটা হচ্ছে মেইন ভার্বের সামনে সাবজেক্ট হিসেবে বসে আছে। তাহলে ওয়াকিংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আর এটা কি হিসেবে বসছে? সাবজেক্টে কে বুঝতে পারে? নাউন বা প্রোনাউন। তাহলে এই ওয়াকিং ভার্বটা ভার্বের সাথে আইএনজিটা নাউনের মতো কাজ করে, নাউন হিসেবে এখানে বসেছে, সুতরাং এটা একটা জিরান। ওকে, তো জিরান ক্লিয়ার। এরকম আরো উদাহরণ তো নিতে পারো, আই লাইক সুইমিং। হ্যাঁ, হচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এরকম নাউনের মতো ভার্ব প্লাস আইএনজি কাজ করলে ওটা জিরান। ওকে, আচ্ছা, এবার আসা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলটা কি? পার্টিসিপল হচ্ছে এটা দুই প্রকার বা তিন প্রকার অনেকে বলে। আমি বলবো দুই প্রকার। ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং ভার্ব থ্রি বলতে কোনটা? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই যে ডু, ডিড, ডান। ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার ফর্ম, এই কারণে ওটাকে ভার্ব থ্রি বলা হচ্ছে। তাহলে ভার্ব থ্রি, ভার্বের সাথে আইএনজি বা ভার্ব থ্রি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তো এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ যখন হিসেবে কাজ করবে সেটা হয়ে যাবে আমাদের নন ফাইনাইট ভার্ব। আসলে আমরা একটু এক্সাম্পলে দেখে নিই। তাহলে এখানে দেখো দেয়া আছে আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, টু ফিক্স দ্য ব্রোকেন টয়। হ্যাঁ, আমার একটা পুতুল ভেঙে গিয়েছিল, সেটা আমি ঠিক করার জন্য চেষ্টা করতেছিলাম। এখানে দেখো ভার্ব কয়টা? এখানে ভার্ব হচ্ছে ট্রাইড একটা ভার্ব, টু ফিক্স তো একটা ভার্ব, তারপর ব্রোকেন কিন্তু একটা ভার্ব, ব্রোকেন, তাই না? তো তিনটা ভার্ব এখানে আছে। তিনটা ভার্ব থাকলে এখন আমাদের এখানে ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা? আর একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি একটা ক্লোজ কাকে বলে?
ক্লোজের আলোচনা পরে দিব। ক্লোজ হচ্ছে একটা একটা যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। একটা ফাইনিট ভার্ব থাকলে ওটা একটা ক্লোজ। ওকে, তাহলে একটা ক্লোজে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনিট ভার্ব থাকে। তাহলে দেখো এটা ফুল টাইম মধ্যে একটা ক্লোজ। এই ক্লোজের মধ্যে দেখো ফাইনিট ভার্ব অবশ্যই একটা আছে, কিন্তু এখানে টোটাল ভার্ব দেখা যাচ্ছে তিনটা ভার্বের মধ্যে একটা ফাইনিট ভার্ব, বাকি দুইটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব কোনটা, দেখো কোনটা দিয়ে টেন্স চেনা যায়। আই ট্রাই টু ফিক্স, আমি ঠিক করতে চেষ্টা করেছিলাম। তাহলে বোঝা যাচ্ছে ট্রাইটা হচ্ছে টেন্স অনুযায়ী বসেছে, কারণ ট্রাইটাকে আমি ট্রাই বানাতে পারি, আমি চেষ্টা করি। আই এম ট্রাইং, আমি চেষ্টা করতেছি। তো এইটা টেন্স চেঞ্জ হয়, তাই না? তো যে ভার্ব দিয়ে টেন্স চেঞ্জ হয় বা টেন্স চেনা যায় সেটাই ফাইনিট ভার্ব। বা ট্রাই যদি ফাইনিট ভার্ব হয়ে থাকে, তাহলে এখানে টু ফিক্স আর ব্রোকেন হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখন আসো যে নন ফাইনিট ভার্বের মধ্যে কোনটা কি। টু ফিক্সের আলোচনাটা পরে আসবে, এটা একটা ইনফিনিটিভ। এবং এখানে আছে হচ্ছে টয়টা কেমন, পুতুলটা এটা কিরকম পুতুল, এটা ব্রোকেন, মানে ভাঙা একটা পুতুল। তো ব্রোকেনটা দেখো এখানে ব্রেক, ব্রোকেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে কি হিসেবে কাজ করেছে, টয়টা কিরকম, পুতুলটা ভাঙা পুতুল। তাহলে এটা টয়ের অ্যাডজেক্টিভ না, নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্রোকেন বসেছে। তো দেখো ভার্ব 3 যখন কোনো নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন সেটা হয়ে যায় নন ফাইনিট ভার্ব বা পার্টিসিপল। ওকে, আচ্ছা পরেরটাতে এবার আসো। আমরা আরেকটা উদাহরণ দেখে নেই 3 নাম্বারটায়। হ্যাঁ, 3 নাম্বারটা দেখো, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উড়তেছিল, আকাশে উড়ন্ত আমি একটা পাখি দেখলাম। তাহলে এখানে দেখো সটা তো অবশ্যই যেন একটা টেন্স চেঞ্জ করা যায়। আই সি স সি, আই সি আমি পাখি দেখি, আই স আমি পাখি দেখেছিলাম। তাহলে এখানে সটা হচ্ছে টেন্স চেঞ্জ হয়, এটা একটা ফাইনিট ভার্ব। আরেকটা এখানে ভার্ব খেয়াল করা যাচ্ছে, সেটা হচ্ছে ফ্লাইং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন ঘটনা হচ্ছে যেহেতু একটা ফাইনিট ভার্ব এখানে আছে, তাহলে এটা তো একটা অবশ্যই নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্বটা কি রকম দেখো, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে নন ফাইনিট ভার্ব হয় এটা জিরান্ড হবে, না হলে পার্টিসিপল হবে, নাহলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে টু প্লাস ভার্ব নাই। তাহলে এটা হয় জিরান্ড হবে, না হলে পার্টিসিপল হবে। এখন আসলে আমরা দেখি এটা জিরান্ড না পার্টিসিপল। এখন এটা মিনিং করলে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা আকাশে উড়ন্ত অবস্থায় একটা পাখি দেখলাম। তাহলে পাখিটার অবস্থান এটা বোঝাচ্ছে যে উড়ন্ত পাখি। তাহলে যদি কোনো শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে, সেটাতে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লাইং, তাহলে এটা একটা পার্টিসিপল। ওকে, আচ্ছা তারপরে আসলে হচ্ছে 4 নাম্বারটায়। 4 নাম্বারে কি বলছে, শি ওয়ান্টস টু ভিজিট দ্য প্লেস। আসলে একটু দেখে নেই 3 নাম্বার ক্লাসিফিকেশনে কি বলছে। এখানে বলা আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব মানে টু এর পরে ভার্ব 1 থাকতে হবে। ভার্ব 1 বলতে কি, ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এখন দেখো শি ওয়ান্ট, সে চায়, টু ভিজিট দ্য প্লেস, জায়গাটা ভিজিট করতে চায়, দেখতে বা ঘুরতে চায়। তাহলে এখানে দেখো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান্টস, এস যুক্ত আছে, আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা হচ্ছে ফাইনিট ভার্ব ওয়ান্ট। আর একটা ভার্ব এখানে খেয়াল করা যাচ্ছে টু ভিজিট। তাহলে দেখো এটা যদি ফাইনিট হয়ে থাকে, এটা অবশ্যই নন ফাইনিট ভার্ব। মানে এটা কোন নন ফাইনিট, এটা দেখো যে নন ফাইনিটের মধ্যে জিরান্ড তো অবশ্যই না, ভার্বের সাথে আইএনজি নাই, পার্টিসিপল অবশ্যই না, ভার্বের সাথে আইএনজি বা ভার্ব 3 নাই। তাহলে এটা কি, এটা অবশ্যই একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিভাবে চিনবা, সেটা হচ্ছে এটা একটা নন ফাইনিট ভার্ব যার সাথে টু এর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে টু ভিজিট হচ্ছে ইনফিনিটিভ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো নন ফাইনিট ভার্ব হচ্ছে 3টা। একটা হচ্ছে কি জিরান্ড, যেটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের মতো কাজ করে। একটা হচ্ছে তোমার পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইএনজি যোগ হবে অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে অ্যাডজেক্টিভের মতো ওয়ার্কিং করবে। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি, যেটা হচ্ছে সেন্টেন্সের নন ফাইনিট ভার্ব এবং সেটার স্ট্রাকচারটা কিরকম, টু এর পরে ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা আসি ভার্বের ফাইনিট ভার্ব, যেটা আমাদের আলোচনাটা জানা খুবই উচিত। যেমন ফাইনিট ভার্ব কিন্তু টেন্স নিয়ে আলোচনা করে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কিন্তু অ্যাপ্লাইড গ্রামারের দিকে যাচ্ছি। কারণ আমাদের ভয়েস চেঞ্জিং বা যে কোনো গ্রামাটিক্যাল ওয়ার্ক করতে গেলে আমাদের এই ভার্ব সম্বন্ধে জানা খুবই দরকার, তাই না? তাহলে এখন নন ফাইনিট ভার্ব সম্বন্ধে একটু ধারণা আমরা পেয়েছি। এবার আসো ফাইনিট ভার্ব। জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, সব কিছু মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট মনে রাখো যে ফাইনিট ভার্ব
দুই প্রকার, সেটা হচ্ছে একটা কি প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। খুবই ইজি কথা, তোমরা তো ভালোই জানো যে ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব, কানেক্ট ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল আর অক্সিলারিটা কি? আমি যদি লিখি যে হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল, অথবা আই অ্যাম প্লেইং সেজ, আই এম প্লেইং সেজ, তাহলে এখানে দেখো যে হচ্ছে আই অ্যাম প্লেইং সেজ, এটা কোন টেন্স? নিশ্চয়ই তুমি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো অক্সিলারি ভার্ব থাকে, সেটা হচ্ছে কি অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব, আর পরে হচ্ছে প্লেইং ফার্স্ট আইএনজি, এটা হবে মূল ভার্ব, তাই না? মূল কাজ কি? আমি দাবা খেলছি, মূল কাজ হচ্ছে খেলা, তো মূল যে কাজ বা মূল যে ভার্ব সেটাই তো হচ্ছে মূল ভার্ব। আর যেটা ভার্ব হচ্ছে মূল ভার্বের সাথে টেন্স নির্দেশ করার জন্য এক্সট্রা ভাবে বসে, মূল ভার্বকে সাহায্য করে, সেটা হয়তো সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। তো কত সহজ না? এখন আসো জাস্ট একটু আমরা ধারণা নিব যে প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশন কোন, কতগুলো প্রিন্সিপাল ভার্ব আমরা পাই আর অক্সিলারি ভার্ব বা কতগুলো। ওকে, ফাইনাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখন আমরা সবার আগে দেখে নেব হচ্ছে অক্সিলারি ভার্বটা কি। অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার আমরা দু প্রকার লিখতে পারি, তিন প্রকার লিখতে পারি। তিন প্রকার লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রথমে ধরো যদি নিই আমরা টু বি ভার্বকে, টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব তুমি নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, shall be, will be, shall have been, will have been, have been, has been, এরকম কুড, এরকম আমরা এই টু বি ভার্ব মানে বি যেখানে এম ইজ আর ওয়াজ এর পর বি যেখানে আছে, বি বা বিন, হ্যাঁ, অথবা হচ্ছে বিন দিতে পারো, এগুলো হচ্ছে আমাদের টু বি ভার্ব। ওকে, আচ্ছা, তারপর আসো পরেরটাতে আসো হচ্ছে টু ডু। টু ডু ভার্ব, অক্সিলারি ভার্ব তাহলে কি পেলাম? টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর এগুলো। আর টু ডু ভার্ব কোনগুলো? টু ডু ভার্ব কোনগুলোকে বলা হয়? এটা হচ্ছে ডু ডিড ডান, এগুলো। তো এখন লেখো ডু ডিড ডান, এই তো ডু ডিড ডান। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব আরেকটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে মডাল, মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি ভার্ব তোমরা জানো কিনা? মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? তোমরা নিশ্চয়ই ভালো করে পড়েছো যে হচ্ছে শ্যাল, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, ইউজ টু, গোয়িং টু, এগুলোই তো মডাল ভার্ব, তাই না? ওগুলো কয়েকটা আমি লিখে দিই, যেমন হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, would, need, dare, তারপর কি used to, going to, এই তো এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। ওকে, তাহলে আমরা কি পেলাম? অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটা, কি কি? একটা হচ্ছে টু বি ভার্ব, একটা হচ্ছে কি টু ডু ভার্ব, আর একটা হচ্ছে মডাল ভার্ব। এগুলো সবগুলো সাহায্যকারী ভার্ব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে নিব প্রিন্সিপাল ভার্বের কি কি কয় প্রকার প্রিন্সিপাল ভার্ব আছে। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ভার্বের প্রধান যে আলোচনা, যেটা দিয়ে আমরা অ্যাকশন দেখতে পারি বা কোনো কাজ আমরা দেখি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের মাধ্যমে। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব কিভাবে আসে? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আমরা দু প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ।
এখন ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভের ডিফারেন্সটা কি সেটা একটু আমরা জেনে নিতে হবে। এটা সব সময় সব মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখা ভালো। তাহলে দেখো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের আগে আলোচনা করে নেব হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট লাগে না, মানে যে ভার্বের কোনো কর্ম লাগে না। অবজেক্ট নিশ্চয়ই তোমরা জানো না, তাহলে সাবজেক্ট যা কিছু করে তাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখন এখানে অবজেক্ট ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো দরকার নেই, না হলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মানে যে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে একটা অবজেক্ট থাকতে হবে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বে অবজেক্টের প্রয়োজন নেই বা অবজেক্ট থাকে না। হ্যাঁ, তাহলে এখন একটু আমরা দেখে নিব যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো কি কি, যে ভার্বগুলো অবজেক্টের প্রয়োজন নাই, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হবো। তো ইন্ট্রানজিটিভ ভার্বের একটু এক্সাম্পল আমরা দেখে নিতে পারি। দেখো এখানে দেয়া আছে কি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে অবজেক্ট কোথায়? পাখিরা আকাশে ওড়ে। পাখিরা পাখিরা ওড়ে, কোথায় ওড়ে? আকাশে ওড়ে। পাখিটা কি ওড়ে এমন তো আর হতে পারে না, তাই না? তাহলে হচ্ছে এখন আমরা এখানে তো কোনো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। ইন দ্য স্কাই তো হচ্ছে অ্যাডভার্ব, এটা কোনো অবজেক্ট নাই, কারণ ইন দ্য স্কাই এটা যদি আমরা নাও দিই তারপর কোনো সমস্যা নেই। বার্ডস ফ্লাই, পাখি ওড়ে। পাখি তো নরমালি আকাশেই ওড়ে, তাহলে ইন দ্য স্কাই এখানে কোনো ফ্যাক্ট না, ইন দ্য স্কাই কোনো অবজেক্ট না। তাহলে দেখো এখন বার্ডস ফ্লাই, তো বার্ডস ফ্লাইটা হচ্ছে কি, যেহেতু এটার কোনো অবজেক্টের প্রয়োজন নাই, তাহলে ফ্লাই শব্দটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, এতটুকুই ধারণা রাখতে হবে। তারপর আসলে হচ্ছে দ্য পেন রাইটস, দ্য পেন রাইটস ওয়েল। কলমটা বেশ লেখে, কলমটা খুব সুন্দর লেখে। তাহলে এখানে ওয়েল তো কোনো অবজেক্ট না, তাহলে এখানে দেখো দ্য পেন রাইটস, কলমটা লেখে। কলমটা তাহলে লেখে, এটা কোনো অবজেক্ট দরকার হয় না। হয় আই ইট রাইস, আমি ভাত খাই। যদি লিখতাম যে আই ইট আর আমি খাই, আমি কি খাই? রাইস, ভাত খাই। রাইস দেওয়াটা জরুরি, কিন্তু এখানে দ্য পেন রাইস, কলমটা লেখে। কলমটা কি লেখে? ভালো লেখে। এখানে কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, সুতরাং রাইট হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, এরকম অনেকগুলো আরো দিতে পারি আমরা, যে হচ্ছে যেমন দ্য মুন শাইনস অ্যাট নাইট। দেখো দ্য মুন শাইনস, এখানে কোনো অবজেক্টের দরকার নাই। দ্য মুন শাইনস, চাঁদ রাতে আলো দেয়। তাহলে এখানে তো কোনো অবজেক্ট দরকার নাই, তাই না? তাহলে এখানে হচ্ছে অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে শাইনস শব্দটা। তাহলে এটা এই শাইন ভার্বটা, তাহলে শাইন হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি শিখলাম? ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার কোনো অবজেক্ট লাগে না, যে ভার্বগুলো অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, আরেকটা বিষয় নোট করে রাখা উচিত, সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জিং হয় না। হ্যাঁ, যেহেতু এর কোনো অবজেক্ট নাই, তাহলে ভয়েস কিভাবে চেঞ্জিং হবে, তাই না? তাহলে হচ্ছে এটা একটু নোট করে রাখতে পারো যে ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, মানে হচ্ছে প্যাসিভ করা যায় না। এই ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ফর্ম হয় না। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ। ওকে, তাহলে এতটুকুই হচ্ছে ইন্ট্রানজিটিভ আলোচনা। এবার আমরা দেখে নিব হচ্ছে ট্রানজিটিভ ভার্বের কি কি প্রকারভেদ থাকতে পারে, কিভাবে আমরা চিনবো। তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছি যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কোনগুলো, যে ভার্বগুলোর অবজেক্ট থাকে। তাহলে আমার কিরকম হতে পারে, যেমন ধরো আই রিড, আই রিড, আমি পড়ি। কারণ প্রশ্ন জাগে যে আমি কি পড়ি, আমি বই পড়ি না উপন্যাস পড়ি না লেখা পড়ি, কি পড়ি? তাহলে আমাকে বা কি ধরনের বই পড়ি, তাহলে লিখবা যে আই রিড নিউজ পেপার। তাহলে দেখো অবজেক্টটা দিলে অর্থটা পূর্ণাঙ্গ হয়ে গেল। তাহলে এই রিড ভার্বটা যেহেতু অবজেক্ট দরকার, তাহলে অর্থ সম্পূর্ণ করতে পারে, সুতরাং রিড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই তো, আবার যদি লিখি হচ্ছে আই ইট
আমি খাই, প্রশ্ন আসে যে আমি কি খাই। যদি এখানে দিই যে হচ্ছে আমি পটাটো খাই, আই ইট পটাটো, তাহলে পটাটো দরকার এখানে অবজেক্ট, তাহলে এখানে কি হবে, ইট হবে এখানে ট্রানজিটিভ ভার্ব। এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এরকম সবগুলো ভার্ব, আই ড্রিঙ্ক, আই টেক টি, এখানে টেক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তো দেখো ভার্বটা কত সহজ, কিন্তু এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, তো প্রিন্সিপাল ভার্ব কি দেখলাম, প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ যেগুলোর অবজেক্ট প্রয়োজন হয়, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ যেগুলোর অবজেক্ট প্রয়োজন হয় না। এবং এটা ট্রানজিটিভ ভার্ব কিন্তু প্যাসিভ করা যায় না। তোমাকে যদি কেউ বলে যে দা পেন রাইটস, এটা প্যাসিভ করো, তুমি বলবে এটা প্যাসিভ করা যায় না। যদি সে বলে যে কেন প্যাসিভ করা যায় না, কারণ এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা কোনো অবজেক্ট নাই, যার অবজেক্ট নাই তার প্যাসিভ হয় না। ওকে, আসো তাহলে আমরা দেখে নেই প্রিন্সিপাল ভার্বের যে ট্রানজিটিভ পার্টটা আছে, এই ট্রানজিটিভ ভার্বটা আসলে কত কত প্রকার, কত কতগুলা হতে পারে। তাহলে এখন দেখে নেই ট্রানজিটিভ ভার্বটা। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়, তো সেটা তো আমরা জেনে নিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে কিছু কিছু ভার্ব আমাদের একটু মাথা ব্যথার কারণ, যেমন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তো অনেক প্রকার, তাহলে সেগুলো কি মনে রাখতে হবে কি হবে না। তো সেগুলো তো ট্রানজিটিভ ভার্ব আসলে যতগুলো প্রকার না, সেগুলো কিন্তু মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখতে হবে। যেমন আমি কিছু এখানে জাস্ট দেখাই দেই, এই দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো ট্রানজিটিভ ভার্বের ক্লাসিফিকেশনে প্রথমে আসে হচ্ছে কজিটিভ, কজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব এটা কোনটা? পজিটিভ ভার্ব হচ্ছে, দেখো আমি তো একটা উদাহরণ দিয়ে দিই। এটা হচ্ছে লার্ন। লার্ন মানে কি? লার্ন মানে হচ্ছে শেখা। তাহলে লার্ন মানে হচ্ছে আমি নিজে শেখা, আই লার্ন, আমি শিখি। আর যদি আমি কাউকে শেখাই, হ্যাঁ, তাহলে কিভাবে লিখতে হবে? টিচ, টিচ, আই টিচ, আমি শেখাই। আর হচ্ছে আই লার্ন, মানে আমি শিখি, আমি নিজে শিখি। আর যখন আমি কাউকে শেখাবো তখন হয়ে যাবে টিচ। তো এই টিচটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। আচ্ছা, তারপর আসলে তুমি হচ্ছে আর কি ডাইভ। ডাইভ মানে হচ্ছে ডুবা, মানে ডুবে যাওয়া, ডাইভ ডুব দেয়া। আর ডিপ, ডিপ মানে হচ্ছে চুবানো, মানে কাউকে চুবিয়ে দেয়া। তো এটা হচ্ছে ডিপটা আমাদের পজিটিভ ভার্ব, মানে অন্যকে দিয়ে যখন কোনো কিছু করিয়ে নেওয়া হবে। যেমন ধরো আরেকটা হচ্ছে তোমার ইট, আই ইট, আমি খাই। আবার আমি যখন কাউকে খাওয়াবো, ফিড। হ্যাঁ, যেমন মায়েরা বাচ্চাদেরকে খাওয়ায়, তার মাদার ফিড হার চাইল্ড। তাহলে এখানে ফিড হবে তোমার খাওয়ানো, ফিড হচ্ছে পজিটিভ ভার্ব। আচ্ছা, তারপর আসলে হচ্ছে আর অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন রাইজ, রাইজ মানে হচ্ছে কি ওঠা, আই রাইজ, আমি উঠি। আবার হচ্ছে আরেকটা কি রিজ, রেইজ, রেইজ মানে ওঠানো, রেইজ মানে ওঠানো। তাহলে হচ্ছে রেইজ হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, এরকম। তারপর আমরা এগুলো আর কি মোটামুটি আমাদের জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। তারপর তোমরা আরেকটু জেনে রাখতে পারো, যেমন হচ্ছে আমরা লিখতে পারি রেজ, রেজ তো লিখেছি সি, সি মানে হচ্ছে কি দেখা, আমি নিজে যখন দেখবো সি। হ্যাঁ, যেমন হচ্ছে সি দ্য বার্ড, যে হচ্ছে পাখিটা দেখো। আবার যদি লেখা হচ্ছে শো, শো মানে হচ্ছে দেখানো, শো করা, যে হচ্ছে কাম টু মি, আই উইল শো ইউ দ্য বার্ড, এরকম। তাহলে হচ্ছে শো এখানে পজিটিভ ভার্ব। তাহলে কি জানলাম? এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? অন্য যখন কোনো কিছু করিয়ে দেওয়া হয়, অন্যের প্রতি ফলাফলটা পড়বে। যেমন টিচ, শেখানো, অন্যকে শেখানো। ডিপ মানে অন্যকে চুবানো। ফিড মানে খাওয়ানো, নিজে খাওয়ানো, খাওয়ানো। আবার কি রেইজ মানে ওঠানো, উঠিয়ে দেয়া। আবার কি শো, শো মানে কি দেখানো, অন্যকে দেখিয়ে দেওয়া। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। এবার আসো আমরা দেখতে পারি হচ্ছে পজিটিভ ভার্ব। আবার কিছু ভার্ব থাকে হচ্ছে ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ। তারপর আবার তুমি ধরো প্রিপোজিশনাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, কগনেট ভার্ব।
এই তো এগুলো অনেকগুলো ট্রানজিটিভ ভার্ব আমরা দেখতে পাই। তো সবগুলো হচ্ছে মনে রাখার বা মুখস্থ বা পরীক্ষায় অ্যাপ্লাইড ইংলিশে কোনো কিছু দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে ট্রানজিটিভ কোনগুলো আর ইনট্রানজিটিভ কোনগুলো, এতটুকু মনে রাখলে হবে। আর এই ট্রানজিটিভ গুলো মানে মুখস্থ করে রাখার কোনো দরকার নেই। তোমার চাইলে আমি এগুলো একটা করে एग्जांपल দিতে পারি। যেমন এগুলো एग्जांपलের মধ্যে কগনেট ভার্বটা কি, কগনেট হচ্ছে তোমার ভার্ব এবং অবজেক্ট যখন একই রকম হয়, হ্যাঁ, যেমন কি রকম, হি ran a race, সে একটা দৌড় দৌড়ালো। হি sang a song, সে একটা গান গেয়েছিল। তো এই যে sang song, অবজেক্ট এবং ভার্বের যখন রিলেশন থাকবে ওটা হচ্ছে কগনেট ভার্ব। আবার ধরো যে হচ্ছে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল কি কি, দে লাভ ইচ আদার, হ্যাঁ, একে অপরকে লাভ করে, লাভ হচ্ছে এখানে রেসিপ্রোকাল ভার্ব। এরকম করে আর কি। রিফ্লেক্সিভ ভার্ব কোনগুলো, রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যখন থাকবে, রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে থাকবে, যেমন হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ, তাহলে হিমসেলফের সামনে, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট, তার সামনে যে ভার্বটা থাকবে সেটা কি, কিলড বা লাভড, সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ ভার্ব। এরকম করে আর কি মোটামুটি। তো এগুলো অত করে মনে রাখার দরকার নাই। তাহলে যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, আমি এক লাইনে বলে দিই। সেগুলো হচ্ছে ভার্ব, ভার্বের ডেফিনিশন তো জানতেই হবে। তো তারপর প্রথম যে বিষয় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ফাইনিট ভার্ব টেন্স দেখে টেন্স চেনা যায়, নন ফাইনিট ভার্ব দেখে টেন্স চেনা যায় না। আবার আসা হচ্ছে নন ফাইনিট ভার্ব কোনগুলো, নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার, সেগুলো কিন্তু মনে রাখার খুব একটা দরকার নাই, জাস্ট জেনে রাখবা যে জিরান্ড এটা, পার্টিসিপল এটা, ইনফিনিটিভ এগুলো। আর ফাইনিট ভার্বের ক্ষেত্রে কি খেয়াল করতে হবে, ফাইনিট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কোনগুলো, যেটা হচ্ছে প্রধান যে কাজ কাজ বোঝায়, আই এম প্লেইং ফুটবল, প্লেইং এখানে মূল কাজ, এটা মূল ভার্ব, আর এম হচ্ছে সাহায্যকারী, এই তো এটা অক্সিলারি ভার্ব, আর তেমন কিছু নাই। আর প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে কি ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভটা কি, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট প্রয়োজন হয়, আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে, এটাই হচ্ছে ভার্বের আলোচনা। আর ট্রানজিটিভের যে বাকি ইয়েগুলো আছে সেগুলো অতটা জেনে রাখার কোনো দরকার নাই। এই হচ্ছে ভার্ব নিয়ে আমাদের আলোচনা। তো কোনো একটা ভার্ব সম্বন্ধে যদি তোমরা আরো ভালো করে জানতে চাও, যেমন নন ফাইনাইট ভার্বে যদি একটা ভার্ব কোনো ক্লাসে তোমার দরকার হয়, সেটা আমাকে কমেন্টে জানাই দিবা, আমি পরবর্তীতে এরকম একটা ভার্বের বিস্তারিত আলোচনা একটা ক্লাস নিয়ে নিব। তো আমরা শর্টকাটে এর কারণে আলোচনা করলাম কারণ আমাদের পরীক্ষার সামনে অ্যাপ্লাইড ইংলিশটা একটু ভালো করে আলোচনা করা উচিত। এই কারণে আগামী দিন থেকে আমরা ইনশাআল্লাহ অ্যাপ্লাইড গ্রামারে চলে যাব। তো কমেন্টে অবশ্যই উল্লেখ করবা যে তোমরা আসলে গ্রামার আইটেমে কোনটা জানতে চাও, আসলে চেঞ্জিং সেন্টেন্স নাকি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, নাকি তুমি হচ্ছে কানেক্টরস, নাকি গ্রামারের কোন আইটেমটা সম্বন্ধে আগে আমি আলোচনা করব সেই সম্বন্ধে কমেন্টে জানাবা, আমি সেই ক্লাসটা আগামী দিন নেওয়ার চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ। আর ভার্বগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করো, যে ভার্বগুলো দেখালাম বই বের করো, কোনো গ্রামার বই যদি বাসায় থাকে সেখানে এক্সারসাইজ করো। আর আগামী দিন তো